বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলছেন, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন। ট্রাম্পের অ্যাকশন শুরু, ইউনূস এবং ওয়াকারের দিন শেষ। শেখ হাসিনাকে সসম্মানে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের ক্ষমতায় বসাবেন। শেখ হাসিনা কিন্তু কোনোভাবেই কোনো মতেই ইউনূসকে বিনা বিচারে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে রাজি নন। তাই ইউনূস এবং তার উপদেষ্টা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা আছে। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ অ্যাকশনে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারও পদত্যাগ করতে বাধ্য হবে, কারণ তারা নানাভাবে নানা দিক থেকে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার জন্য তারা পদত্যাগ করবে। নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে কোনোভাবেই কোনো মতেই ইউনূসকে বিনা বিচারে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে রাজি নন। তিনি বলেছেন, আমার দেশকে, আমার একটু একটু করে গড়ে তোলা দেশকে যেভাবে তিনি সর্বনাশের কিনারায় এনে দাঁড় করিয়েছেন, যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক আদালতে ইউনূস এবং তার উপদেষ্টা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, দেশকে মৌলবাদের হাতে তুলে দিয়ে যে সর্বনাশ তিনি করেছেন, এই সবগুলো নিয়ে তার মামলা আছে আন্তর্জাতিক আদালতে। সেসব মামলার নিষ্পত্তি হওয়ার আগে ইউনূসকে ক্লিন চিট দিয়ে যদি শেখ হাসিনা তাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন, তাহলে সেটা রাজনৈতিকভাবে এবং নৈতিক এবং রাজনৈতিক দুইভাবেই সেটা কিন্তু হচ্ছে শেখ হাসিনাকে দুর্বল করে দেবে। শেখ হাসিনার পক্ষে সেগুলো অনুচিত কাজ। ইউনূস পরবর্তী শাসন ব্যবস্থা কি হবে দেশে, সে ব্যাপারে সাংবিধানিক ব্যবস্থায় যেটা উচিত সেটাই করার কথা বলেছেন শেখ হাসিনা। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে যে নির্দেশ দিয়েছে সম্প্রতি ঢাকার হাইকোর্ট, তার বিরুদ্ধে আওয়ামী লীগ উচ্চতম আদালতে যাবে কিনা সে প্রসঙ্গ ওঠে, কিংবা গেলে কবে যাবেন সে বিষয়টা দলের মধ্যে সে বিষয়টা নিয়ে এখনো শেখ হাসিনা কিন্তু চিন্তা ভাবনা করছেন। সে আলোচনা, সেই চিন্তা ভাবনার শেষে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার উপর নির্ভর করছে পরে কি হবে না হবে। ট্রাম্পের অ্যাকশন শুরু, ইউনূসের শেষ রক্ষা কবজের মেটিকুলাস প্ল্যান ভেস্তে দিয়েছে ট্রাম্প। আপনারা জানেন, মার্কিন দূতাবাস থেকে পিটার হাসকে অনেক আগেই বিদায় করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেন মেগান বোল্ডিং। অর্থাৎ বাংলাদেশের মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত নেই, নিয়োগ দিতে হবে। বাইডেন এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছেন। বাইডেনের পেয়ারা ব্যক্তি ইউনূসকে রক্ষা করার জন্য শেষ অস্ত্র হিসেবে বাইডেন তার পছন্দের ডেভিড স্লেটন মিলকে নিয়োগ দিয়েছেন। ডেভিড স্লেটন মিল 5 জানুয়ারি দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল, কিন্তু বাদ সাধলেন ডোনাল্ড ট্রাম্প। 3 তারিখ ডেভিড স্লেটন মিলকে প্রত্যাহার করে নেন। বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে এসে ইউনূসকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন, কারণ ইউনূস তার সামাজিক ব্যবসা অংশীদার বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের ক্লিন্টন প্ল্যান ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্বে তাদের এই সামাজিক ব্যবসা পরিচালনা করেন। এই ব্যবসা থেকে 2016 সালে হিলারি ক্লিন্টনকে নির্বাচনে ডোনেশন দিয়েছেন। ট্রাম্প এই ব্যাপারে নিজেই প্রশ্ন করেন শেখ হাসিনা প্রতিনিধির নিকট। ট্রাম্প প্রশ্ন করেন, বাংলাদেশের সেই মাইক্রো ফাইন্যান্স গাই কোথায়, যে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিয়েছে? ডেভিড স্লেটন মিলকে প্রত্যাহারের মাধ্যমে বুঝিয়ে দিল, আমি ইউনূসকে ভুলি নাই, কারণ ইউনূসকে শায়েস্তা করার জন্য ট্রাম্প পছন্দের রাষ্ট্রদূত নিয়োগ দিবেন। বাইডেন আরো একটি কাজ করেন ইউনূসকে বাঁচানোর জন্য। জ্যাক সুলিভান নামে আমেরিকার ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে ভারতে পাঠান, যাতে ভারতকে রাজি করানো যায় ইউনূসকে রক্ষা করার জন্য। কিন্তু জ্যাক সুলিভান খালি হাতে ভারত থেকে ফিরে গেছেন। ভারত তাতে কোনো রকম সাড়া দেয় নাই। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পিছনে ভারতের বিশাল ভূমিকা আছে। ভারতের সমস্ত নাগরিক যারা আমেরিকায় বসবাস করে তারা কিন্তু একচেটিয়া ট্রাম্পকে ভোট দিয়েছে, কিন্তু ট্রাম্প এই কথা বলে নেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করেছেন। ভারত ট্রাম্পের সাথে বরাবরই যোগাযোগ রক্ষা করেছেন। এর মধ্যে বাংলাদেশ এবং শেখ হাসিনা প্রসঙ্গ সবসময় আলোচনার মধ্যে ছিল। সুতরাং ইউনূসের গত কিছুদিনের সাক্ষাৎকার শুনলে বোঝা যায় আগের অবস্থানে ইউনূস নেই। প্রতিটি সাক্ষাৎকারে তিনি চলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তার মানে ইউনূসের ভিতরে যে কাপাকাপি চলছে, এটা তারই লক্ষণ।
বাইডেনের ইউনুসকে রক্ষার শেষ অস্ত্র যখন ট্রাম্প ব্যর্থ করে দিয়েছে, তাতে পরিষ্কার ধরে নেওয়া যায় ট্রাম্প তার নিজের আস্থাভাজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েই ইউনুসকে বিদায় করবেন। একটি খবর দেশের বাইরে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে। কোনো বিশ্লেষক আলোচক বলে থাকেন, ট্রাম্প এবং ভারত মিলে শেখ হাসিনাকে সসম্মানে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের ক্ষমতায় বসাবেন, কারণ তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। ট্রাম্পের এই প্রক্রিয়া আরও ইঙ্গিত বহন করে কিনা হয়তো আর কয়েকদিন, তবেই আসবে সেই মুখ্য সময়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলছেন, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে। তার বক্তব্য হচ্ছে মার্চের আগেই, মানে ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন। গতকালকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা ভিডিও বার্তা দিয়েছে শফিউল আলম চৌধুরী নাদেল। তবে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে, সর্বশেষ আপডেট হচ্ছে ওনার পাসপোর্ট বাতিল করা হয়েছে, বরঞ্চ ওনাকে গ্রেপ্তারের জন্য ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার অনুরোধ জানিয়েছে, যদিও ভারত পাত্তা দেয়নি, তাকে নতুন করে সেখানে ভিসা দিয়েছে। আর গতকালকে প্রায় 8 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিও বার্তা তিনি দিয়েছেন, সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন। এদেশ আমাদের অহংকার, আচ্ছা তো বলছে একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম, কিন্তু ডক্টর ইউনূস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান করছে। এখন বইয়ের উৎসবটার পিছনে কিছু রিজনাল ফ্যাক্ট আছে, যেমন আমরা পরবর্তী সময় জানতে পারলাম যে এই বই ভারত থেকে ওনাকে ছাপাই আনে। বাংলাদেশে এত প্রেস, তা আমরা কি করি, কেন ভারতের কোম্পানিগুলো আমাদের বই ছাপাচ্ছিল, এটা কিন্তু গণমাধ্যমে আসছিল যে ভারত থেকে আমাদের বই ছাপানো হতো, আমরা জানতাম না। সো হঠাৎ করে যেহেতু বাংলাদেশের মধ্যে এই বই ছাপানোর ইস্যুটা আসছে, স্বাভাবিকভাবে এখানে নর্মাল সময়ের তুলনায় একটু বেশিই লাগবে, এটা আমরা মোটামুটি যারা বুঝের মানুষ বুঝতে পারি। তারপর তিনি বলছেন, আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে। এইটা কিছুটা আংশিক সত্য, তবে সরকার কথা নাই, আমরা সরকারের বক্তব্য এটা বুঝি নাই। তবে কিছু কিছু ছাত্রদের কথায় বিষয়টা এরকমই যে 24-এ দেশের সব, 71 দেশে কিচ্ছু হয় নাই, তারাই 24-এ স্বাধীন করছে, এরকম ফিল কিন্তু আছে। যাই হোক, বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলছেন যে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে। কিভাবে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসতে পারে? বিএনপির ইস্যুতে, এছাড়া আর অন্য কোনো ইস্যুতে এখানে পরিবর্তন আসবে না। এ পর্যন্ত দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছেন তিনি। তো দলীয় নেতাকর্মীরা তো মোটামুটি এখন অনেকেই জেলে আছেন, দৌড়ের উপর আছেন, পলাতক আছেন। তো কিভাবে পরিস্থিতিটা পরিবর্তন হবে? তারপর তিনি আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে বলছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে, দেশ পরিচালনা করতে গিয়ে আমাদেরও অনেক ভুল ছিল, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। তারপর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, অনেকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে। তারপর আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। কেন নিতে পারেন না? বিদেশ তো পালাই গেছেন, অনেক সময় ফোন আছে, ইন্টারনেট আছে, আমরা নিতে পারতেন, আপনারা নেন না, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন। এখন এই স্টেটাসের পরে এটা নিয়ে আবার নতুন করে শোরগোল শুরু হয়েছে। আদৌ কি শেখ হাসিনা তিনি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন? আমার ক্যালকুলেশন বলছে না, তিনি ফিরবেন না। ওই যে ভিডিওর শুরুতে প্রথমে বলছিলাম, নেতাকর্মীদের দিয়াই কিন্তু আসলে একটা রাজনৈতিক দল, দলের নেতারা যখন দল ক্ষমতায় থাকে, চাইটা পুইটা যত টেন্ডার বাণিজ্য, ধান্দাবাজি, হ্যাঁ, সিন্ডিকেট, নিয়োগ সব কিন্তু খায়, যে যেমনে পারে খায়। আবার যখন দেশপ্রেমের ইস্যু আসে, কালকে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গ্রামের একজন প্রত্যন্ত কৃষক ভারতের বিএসএফের বিরুদ্ধে তার যে হাতের কাছিটা ছিল, এটা নিয়ে সীমান্তে একদম কমান্ডো স্টাইলে বসেছিল। ইটস কল প্যাট্রিয়টিজম। এইটা হচ্ছে দেশপ্রেম। আর আমাদের টকশো টেলিভিশনে চাপাবাজি করা আর ওই রাজনৈতিক বক্তব্য দেখেন, আমার এগুলোতে মাঝে মাঝে অ্যালার্জি ফিল হয় যে এই ইয়ামার্কা দেশপ্রেম এগুলো বাদ দিয়া প্রকৃতপক্ষে দেশের প্রেম যদি থাকতো 53 বছরে বাংলাদেশ আসলে সিঙ্গাপুর থেকে অনেক দূরে যাইতো। সমস্যা হচ্ছে ওই যে খাওয়া খাওয়ির খেলা, এটা বন্ধ হয় না। ভবিষ্যতে খাওয়ার জন্য নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে হবে। আর এই যে লম্বা একটা সময় কয়েকজন আওয়ামী লীগের নেতা, স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান বা বড় বড় পোস্টে যারা ছিলেন, তাদেরকে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ পাচ্ছেন। একজন লোকাল, একজন প্রবাসী, সে দল থেকে কোনো বেনিফিটেড না, বাট সে আওয়ামী লীগটারে পছন্দ করে। একজন লোকাল, একজন প্রবাসী, সে দল থেকে কখনো বেনিফিটেড ছিল না, বিএনপির একজন কর্মী, দলের দুর্দিনে সে কিন্তু স্ট্যাটাস দিছে, পোস্ট দিছে, কিন্তু যখন দল ক্ষমতায় আসছে, মানে আসার পথে অনেকে কিন্তু এখান থেকে বাদ পড়ে যাচ্ছেন। আর এতই যদি নেতাকর্মীদের জন্য প্রীতি থাকতো, দেশপ্রেম থাকতো, দেশ ছেড়ে পালাইলেন কেন আপনারা? বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রমে একটি ঘটনা ঘটলো, যার নাম ঘোষণা করা হয়েছিল 8 মাস আগে, তাকে বাদ দেওয়া হলো। আমরা জানি যে পিটার হাসের পরে তার উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জো বাইডেন মনোনীত করেছিলেন চীনে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিলকে। কিন্তু 8 মাস পরে এসে তার নামটি বাদ দেওয়া হয়েছে। এখানে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে, চার্জ দ্য অ্যাফেয়ার হিসেবে যিনি আসছেন, তিনি হচ্ছেন ট্রাসি জ্যাকবসন। ডেভিড মিলকে যখন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছিল, তখন এই বিষয়টি অনেক আলোচিত হয়েছিল। তার কারণ তিনি চীনের দীর্ঘদিন কাজ করছিলেন, চীনের রাজনীতি সহ অন্যান্য বিষয়ে তার বিস্তর অভিজ্ঞতা রয়েছে, এবং ভারত, চীন, বাংলাদেশের ভূ রাজনৈতিক রসায়নের ক্ষেত্রে তিনি কাজ করতে বেশ পারদর্শিতার পরিচয় দেবেন মার্কিন প্রতিনিধি হিসেবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু
কেন তাকে বাদ দেওয়া হলো এই নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে, নানান ধরনের রহস্য থাকতে পারে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে সেটি একটা যৌক্তিক কারণ আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু এতদিন কেন লাগলো সেটি একটি প্রশ্ন। এর পিছনে অন্য কিছু হচ্ছে কিনা আমরা জানি না। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার পরে মার্কিন সিনেটে তাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি। যেহেতু শুনানি হয়নি তাই তাকে চূড়ান্তভাবে এখানে পাঠানো হচ্ছে না। এর পিছনে কি আছে আমরা জানি না, তবে অনেক কিছু মেলানো যেতে পারে। আলোচনা করবো ছোট করে, তার আগে ট্রাসি জ্যাকবসন সম্পর্কে একটু বলে নিই। ট্রাসি জ্যাকবসন একজন পেশাদার কূটনীতিক। তিনি এর আগে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কসোভোতে কাজ করেছেন এবং ইরাকের রাষ্ট্রদূত হিসেবেও তাকে মনোনীত করেছিলেন জো বাইডেন। একটা পর্যায়ে তার নিয়োগ ঝুলে যায়, পরবর্তী তাকে জাতীয় নিরাপত্তা পরিষদে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিবের দায়িত্ব দেওয়া হয়। সেই ব্যক্তিকে বাংলাদেশে পাঠানো হচ্ছে অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে। অন্তর্বর্তীকালীন বলতে কি বোঝানো হয়েছে, যেটি জানা যাচ্ছে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। আমরা জানি যে বাংলাদেশে যে সংস্কারের কাজবাজ শুরু হয়েছে, কমিশন গঠিত হয়েছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সব ধরনের সমর্থন দেবে এবং এমন একটি ঘোষণা দিয়েছে। কিন্তু সমর্থন তো নানানভাবে হতে পারে, নানান প্রক্রিয়া রয়েছে, কিন্তু শুধুমাত্র সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্রের উত্তরণের জন্য বিশেষ ব্যক্তি হিসেবে ট্রাসি জ্যাকবসনকে পাঠানো হবে, এটা একটু অন্যরকম লাগছে আমাদের কাছে, খুবই স্বাভাবিক। তো ট্রাসি জ্যাকবসন এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলমের সঙ্গে তিনি অনেক কিছু বোঝার চেষ্টা করেছেন বাংলাদেশ সম্পর্কে, তিনি বেশ ভালো করে স্টাডি করে আসছেন। এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে কেন ট্রাসি জ্যাকবসনকে পাঠানো হচ্ছে? তিনিও তো জো বাইডেন প্রশাসনের ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি। যদি প্রশ্ন ওঠে যে 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন, তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন, মার্কিন প্রশাসনের খুব স্বাভাবিকভাবে সব কিছু ওলটপালট করে সাজাবেন, এটি হতেই পারে, এটি হওয়ারই কথা। কিন্তু ডেভিড মিলও তো জো বাইডেনের বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বাংলাদেশে তাকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর কথা ছিল। আবার ট্রাসি জ্যাকবসনও তো জো বাইডেন প্রশাসনের বিভিন্ন বিশ্বস্ত পদে কাজ করেছেন, তাহলে তাকে বেছে নেওয়া কেন? ভিতরের এক্সাক্ট খবর এগুলো এখন পর্যন্ত আমরা জানি না। তবে এটুকু বলা যেতে পারে, যেটি অনেকে বলেন যে ট্রাম্প ক্ষমতা এলে তেমন কোনো কিছুই নীতিগত পরিবর্তন হবে না বাংলাদেশের ক্ষেত্রে। হ্যাঁ, পররাষ্ট্রনীতি খুব বেশি চেঞ্জ হয় না যুক্তরাষ্ট্রের প্রশাসন যারাই ক্ষমতা আসুক না কেন, যে দলই ক্ষমতা আসুক না কেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই এই অঞ্চলের ভূ রাজনৈতিক যে জটিলতা, যে হিসাব নানান ক্ষেত্রে, সেইটিকে প্রাধান্য দিতে গিয়ে বাংলাদেশ অটোমেটিক্যালি তাদের হিসাবে চলে আসার কথা। সেই সব জায়গা থেকে এমন কিছু করা হচ্ছে কিনা সেটা নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন। এবং যদি বলতে হয় যে এর কাছাকাছি একটি ঘটনা ঘটেছিল 17 বছর আগে ওয়ান রিভার সরকারের সময়, কাকতালীয়ভাবে। তখনও তত্ত্বাবধায়ক সরকার ছিল, বিশেষ তত্ত্বাবধায়ক সরকার ছিল। এখন এটি বিশেষ তত্ত্বাবধায়ক সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকার। 17 বছর আগে যেটি ঘটেছিল সেটি হচ্ছে প্যাট্রিসিয়া বিউটিনিস, তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন, মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। তাকে হঠাৎ করে 14 মাসের মাথায় ইরাকের উপরাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি তাড়াহুড়া করে চলে গেলেন। কে আসবেন, কাকে দেওয়া হবে নতুন রাষ্ট্রদূত, বুঝে ওঠা যাচ্ছিল না, বা নিশ্চয়ই হিসাব নিকাশের বিষয়। তো এর পরের রাষ্ট্রদূত হিসেবে তখন বাংলাদেশে এসেছিলেন জেমস এফ মরিয়ার্টি। জেমস এফ মরিয়ার্টি কিন্তু সাথে সাথে এলেন না, মাঝখানে 9 মাস গ্যাপ ছিল। সেই 9 মাস কাজ করেছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে গীতা পাসি। কিন্তু ওই সময় তো জেমস এফ মরিয়ার্টির নাম ঘোষণাও হয়নি যে তিনি 9 মাস পর এসে জয়েন করছেন, এমন কিছু না। অনেক হিসাব নিকাশ করে জেমস এফ মরিয়ার্টি পাঠানো হয়েছিল। ঠিক এবারে বিষয়টির সঙ্গে এই কারণেই তফাৎ যে ডেভিড মিলের নাম তো প্রায় 8-9 মাস আগে ঘোষণা করা ছিলই, জো বাইডেনের মনোনয়ন করা ছিলই, কিন্তু 9 মাস পরে এসে মার্কিন সিনেটে শুনানি হয়নি, নিশ্চয়ই হয়নি। কিন্তু আর কি কারণ থাকতে পারে? ভিতরে ভিতরে মার্কিন কূটনীতি যা চলছে, তারা যেভাবে চলে, নিশ্চয়ই এত সহজে ধরার বিষয় নয় আমাদের জন্য। এটা তো খুবই স্বাভাবিক। সেই জায়গা থেকে পিটার হাসের পরে ডেভিড মিলের যে আসার কথা ছিল, তার বিচক্ষণতা, তার অন্যান্য বিষয় দিয়ে এই বাংলাদেশে অন্য ধরনের কোনো কূটনৈতিক তৎপরতা তার থাকার কথা ছিল। কিন্তু এখন আবার নতুন যেই সংবাদ আমরা পেলাম, এটা একটু আনইউজুয়াল, একটু অস্বাভাবিক লাগছে। খুব স্বাভাবিক, মানে খুব স্বাভাবিকভাবে বলতে গেলে। ট্রাম্প 20 তারিখে ক্ষমতা নিলে নিশ্চয়ই তার প্রতিক্রিয়া বাংলাদেশের ক্ষেত্রে তখনই বোঝা যাবে না। তবে কাজ যে চলছে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন ঠেলে সাজাতে, এবং এই অঞ্চলের ভারত উপমহাদেশ কেন্দ্রিক নানান জটিল হিসাবে জায়গা থেকে আমরা জানি যে গত কয়েকদিন আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করে গেছেন। সেখানেও নিশ্চয়ই বাংলাদেশ প্রসঙ্গে এসেছে, এটুকু আমরা নিশ্চিত।
বাংলাদেশকে কেন্দ্র করে এখন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কটি কোথায় দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। আর চীন তো রয়েছে, তারা অনেকখানি নীরব রয়েছে। তবে যেটি হোক,